ছাত্রছাত্রীরা যারা এবার 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, সেই তাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী সায়েন্স পড়তে আগ্রহী বা চিন্তাধারা নিয়েছো যে আমি রেজাল্ট আউট হওয়ার পরে সায়েন্স পড়ব, তো এই ভিডিও মূলত তাদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত ছাত্রছাত্রী আছো, আমি বিশেষত তাদের যা সিলেবাস আছে তারা কিভাবে পড়বে সেই বিষয়েই আমি এখানে বলতে চাইছি। তো আমি মূলত যে সাবজেক্টের উপরে আলোকপাত করতে চাই, যে সাবজেক্টটা আমি ধীরে ধীরে তোমাদের উদ্দেশ্যে বলছি, ধীরে ধীরে আমি 11-এর যে সিলেবাসটা তোমাদের জন্য অপেক্ষা করছে সেই সিলেবাসের উপর ভিত্তি করেই তোমার ভিডিওগুলি ধীরে ধীরে তৈরি করব এবং ইউটিউবের মাধ্যমে সেটা তোমাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। তো আমি কি সাবজেক্টটা তোমাদের পড়াবো সেটাই এখন কথা। আমি তোমাদের দেখাতে বা তোমাদের যদি কাজে লাগে তার জন্য আমি তোমাদের পড়াবো বা তোমাদের জানাবো, সেটা ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা। তা পদার্থবিদ্যার উপরেই আমি ভিডিওগুলো তৈরি করব এবং আশা করি যত ভিডিও আমি তোমাদের পাঠিয়ে দিতে চাই, তোমাদের উদ্দেশ্যে পাঠাতে চাই, সেই ভিডিওগুলি অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর আমি করতে চেষ্টা করব। যদি তোমাদের কিছু উপকারে লাগে তাহলে পরে আমার ভালোই লাগবে। তো এখন কথা হচ্ছে যে এই ফিজিক্স এটা সায়েন্সের উপর যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে একটা। তো তোমরা মাধ্যমিকে যে সায়েন্স পড়েছো, সায়েন্সের মধ্যে যে সাবজেক্টটা পড়েছো সেটা ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। তোমাদের একটা কথা বলি যে ওই যে ভৌত বিজ্ঞান যেটা পড়েছো তার মধ্যে যতটুকু তুমি পড়েছো সেটা কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটো মিলিয়ে তার মধ্যে ছিল এবং অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তোমাদের উপস্থাপনা করা হয়েছিল, তোমাদের উদ্দেশ্যে উপস্থাপনা করা হয়েছিল। তো এইবার যখন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে তুমি পা রাখবে, মাধ্যমিকে অনেক বিষয় পড়া হয়েছে, কিন্তু এখানে এসে যারা সায়েন্স পড়বে তাদের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আসবে সেই সাবজেক্টগুলো কিন্তু আর মাধ্যমিক লেভেলে যেভাবে পড়েছো, যতটুকু পড়েছো সেইটা কিন্তু আর চিন্তা করলে চলবে না। এইখানটার ক্ষেত্র অনেক বৃহৎ। এই বৃহৎ ক্ষেত্রের মধ্যে তোমাকে বিচরণ করতে হবে। তা সেই বৃহৎ ক্ষেত্রের মধ্যে বিচরণ করতে গেলে কিছু তো তোমার প্রতিকূলতা আসতেই পারে। তা এখন কথা হচ্ছে যে যারা সায়েন্স পড়বে বলে মনস্থির করেছো তাদের উদ্দেশ্যে আমি আবার বলছি যে সায়েন্স পড়তে গেলে আমি মাধ্যমিকে কতটা ভালো ছিলাম, কতটা আমি সায়েন্স বিষয় পড়েছি, অর্থাৎ ভৌত বিজ্ঞান আমি কতটা পারি, কত নাম্বার পাবো, সেটা কিন্তু এখানে মূল বিবেচ্য বিষয় নয়। কেননা ওইখানটা আমি আবার বলছি ওইখানটায় ছিল অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দেওয়া, আর সেটাই এখানে তোমার ব্যাপকভাবে পড়তে হবে। ব্যাপক ক্ষেত্র এখানে তৈরি হয়েছে। তার মধ্যে তোমাকে বিচরণ করতে গেলে সেখানে তো একটু সমস্যা আসবেই। তার অর্থ এই নয় যে তুমি পারবে না, অবশ্যই পারবে। কেননা অতীতে যারা তোমাদের দাদা দিদি ছিল তারা পড়েছে, তারপর তোমার তারাও পেরেছে, তাদের মধ্যে অনেক ভালো ভালো রেজাল্ট হয়েছে, তাদের মধ্যে অনেক বড় বড় নাম্বার পেয়েছে, তাহলে পরে নিশ্চয়ই এটা পারা যায়। কিন্তু এইবার কথা হলো এই যে পারতে গিয়ে
আনুষঙ্গিক যে বিষয়গুলো তোমাদের হচ্ছে জানতে হয়, সেটাও আমি এইবার এখানে বলতে চেষ্টা করব। তো উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পর সেখানে যে দুটো ইয়ার মানে দুটো বর্ষ, একটা হচ্ছে একাদশ, একটা দ্বাদশ, একটা 11, একটা 12। তো বোর্ডের হচ্ছে তোমার সিদ্ধান্ত অনুযায়ী দুটো ক্লাস আলাদা আলাদা ভাবে তোমার হচ্ছে করা হয়েছে। যে 11-এর যতটুকু তোমার বিষয়বস্তু আছে, সিলেবাসভুক্ত আছে, 11-এই সেটা শেষ হয়ে গেল। 12-এ গিয়ে আবার 12-এর জন্য করতে হলো। অর্থাৎ 11-এ যে সাবজেক্টের মধ্যে যা যা আছে তা 11-এ পরীক্ষা দিয়ে ওটা শেষ হয়ে গেল। 12-এর জন্য আবার শুধু 12-এর উপরই তোমাদের পরীক্ষা হবে। মূলত সেটাই হায়ার সেকেন্ডারি তোমাদের বলা হচ্ছে। তা এখন এই যে তোমার সায়েন্সের কথা বিবেচনা করলে 11-এ আমি শেষ করে গেলাম বিধায় ওটা আমার আর কোনো প্রয়োজন নেই, তা যদি চিন্তা করো তাহলে কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। কেননা 11-এর উপর উচ্চ মাধ্যমিকের যে 11-এর উপর যে পরীক্ষাটা হচ্ছে সেটা 11-এ অফিসিয়ালি শেষ হচ্ছে ঠিকই, কিন্তু কর্মক্ষেত্রে 12-এ গিয়েও সেটা কাজে লাগবে। তারপরে হচ্ছে তোমার 12-এর পরে যে বড় বড় তোমাদের মনে যে তোমার লক্ষ্য আছে যে আমি এই সাবজেক্ট পড়বো, বা আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি ডাক্তার পড়বো, বা আমি সায়েন্টিস্ট হব, এইগুলো করতে গেলে তোমার সব কিন্তু আয়ত্তে রাখতে হবে। অর্থাৎ 11টাকে তুমি অবহেলা করতে পারো না। তো এই যে যারা সায়েন্সে ভর্তি হচ্ছ তাদের এই সায়েন্সটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটাকে বলা হচ্ছে পিওর সায়েন্স, আর একটাকে বলা হচ্ছে বায়ো সায়েন্স। তো দেখো, বায়ো সায়েন্স পড়া যায়, এখনো সেটা সরকারিভাবে বন্ধ হয়নি, তুমি ওটা পড়তেই পারো। তা বায়ো সায়েন্স বলতে তোমার হচ্ছে এখানে কি বোঝানো হচ্ছে যে ইংলিশ বাংলা তো থাকছেই, তার সঙ্গে আরো 4টে যে সাবজেক্ট নিতে হয়। এবার বায়ো সায়েন্সের মধ্যে মূলত যে বোঝায় যে তুমি অঙ্ক অর্থাৎ গণিত যে সাবজেক্টটা আছে তুমি সেটা নিচ্ছ না, গণিত নিচ্ছ না, গণিতের পরিবর্তে তুমি অন্য কিছু নিচ্ছ। যেমন অনেকে জিওগ্রাফি নেয় বা তোমার যার যেটা ইচ্ছা সেটা নেয়। আমি তোমাদের বলছি, তোমাদের উদ্দেশ্যে একটা বিষয় বলছি যে পিওর সায়েন্স উচ্চ মাধ্যমিকে যখন পড়বে তখন পিওর সায়েন্সটাই চিন্তা করা উচিত। কেননা গণিত সাবজেক্টটা যদি তোমার না থাকে তাহলে পরে ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলো কিন্তু খুব টাফ হয়ে যায়। আগেকার দিনের যে সিলেবাসটা ছিল সেখানে ফিজিক্স পড়ার জন্য বা কেমিস্ট্রি পড়ার জন্য 11 এবং 12-এর যে গণিত শাস্ত্র আছে বা ম্যাথ যেটা আছে সেটা না করলেও খুব একটা সমস্যা হতো না। কিন্তু যদি তুমি এখনকার কথা ভাবো তাহলে এখন ফিজিক্স পড়তে গেলে, বিশেষ করে কেমিস্ট্রিতে অতটা প্রভাব না পড়ে, প্রভাব তো কিছুটা পড়ে, না পড়লেও ফিজিক্স কিন্তু তোমার অঙ্ক ছাড়া অর্থাৎ গণিত ছাড়া কোনোভাবেই অগ্রসর হতে পারে না। কারণ ফিজিক্স আর ম্যাথ এই দুটোকে একে অপরের পরিপূরক বলা হচ্ছে। তাহলে যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ো আর সেখানে যদি তোমার ফিজিক্স সাবজেক্ট থেকে থাকে তাহলে পরে গণিত ছাড়া তুমি ফিজিক্স কিন্তু না নেওয়াই ভালো হবে। কারণ পড়তে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এবার
কারণটা কি শোনো, কারণ হচ্ছে যেমন একটা রান্না সুস্বাদু হতে গেলে তার যে আনুষঙ্গিক যেটা তুমি করতে চাইছো, যে রান্নাটা তুমি মূলত রান্না করতে চাইছো, তার সঙ্গে যে আনুষঙ্গিক যে উপাদানগুলো লাগে সেটা যদি সঠিক পরিমাণে, সঠিক সময়ে, সঠিক তোমার হচ্ছে পরিমাণ প্রয়োগ না করা হয়, তাহলে কিন্তু সেই খাবারটি সুস্বাদু হয় না। তেমনি এই যে আমরা বিভিন্ন সাবজেক্ট পড়ি, সেই বিভিন্ন সাবজেক্টের আবার কিছু সাহায্যকারী সাবজেক্ট থাকে, যেটা পরিপূর্ণতা পেতে গেলে সেই সাবজেক্ট ছাড়া তোমার এই সাবজেক্ট অসম্পূর্ণ থেকে যায়। তেমনি গণিতটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যে ওটাকে তুমি কোনোভাবেই সায়েন্স পড়তে গেলে অবহেলা করতে পারো না। কারণ সায়েন্স পড়তে গেলে গণিত আর ফিজিক্স যদি দুটোই বাদ দিয়ে দাও, তাহলে পরে আর সায়েন্স থাকে না। নামেই সেটা সায়েন্স হয়, কিন্তু সেই সায়েন্সটা কিন্তু অন্য কিছু হয়। তাহলে তোমার ফিজিক্স যদি পড়তে হয়, তাহলে তোমার হচ্ছে ম্যাথ অর্থাৎ গণিত শাস্ত্র পাশাপাশি তোমাকে নিতেই হবে। পূর্বের দিনে বললাম, পূর্বের দিনে কতটা সমস্যা হতো না, কিন্তু এখন যে ফিজিক্সের উপরে যে সিলেবাসটা এসছে, সেই সিলেবাসের যে তোমার অংশগুলো আছে তাদেরকে পরিপূর্ণতা দিতে গেলে সেই সম্পর্কে, সেই টপিক সম্পর্কে তোমার 100% বুঝতে গেলে তোমার ওই অঙ্কের যে বিশেষ, যে আবার অঙ্কের মধ্যে যে বিশেষ বিশেষ যে অংশ বা অধ্যায় বা যে শাখাগুলো আছে, সেটাকে তোমাকে রপ্ত করতেই হবে। তাহলে তোমার সায়েন্স যদি পড়তে চাও, তাহলে তুমি যদি ফিজিক্স সাবজেক্টটা চয়েস করো, তাহলে ম্যাথামেটিক্স কিন্তু তোমাকে চয়েস করতেই হবে। তো তাও এবার বলি, এটা হচ্ছে আমার কথা বললাম। এবার যার যেটা করার ইচ্ছে সেটা তার অত্যন্ত ব্যক্তিগত বিষয়, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু আমার বক্তব্য, আমার বলার উদ্দেশ্য এটাই যে মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমকে তুলনা করলে কিন্তু চলবে না। আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, সেটা কি, আমি ধরে নিলাম যে তুমি মাধ্যমিকে ভৌত বিজ্ঞান অর্থাৎ তোমার ফিজিক্যাল সায়েন্স তুমি খুব একটা ভালো করতে পারোনি, তোমার ওইটা পড়তে অস্বস্তি হয়, কিন্তু ম্যাথামেটিক্স তুমি অত্যন্ত আগ্রহী এবং ম্যাথামেটিক্স তুমি খুব ইন্টারেস্টেড, আর ওটা তুমি অত্যন্ত ভালো পারো। তোমাদের এই ধরনের যাদের হচ্ছে অবস্থা, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স কতটা বুঝতে পেরেছো, কি বুঝতে পারোনি, সেটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। তবে ওখান থেকে যদি সম্পূর্ণটা রপ্ত থাকতো বা থাকে, তাহলে এখানে একটু হলেও সুবিধা হয়, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু যাদের ম্যাথের অর্থাৎ ম্যাথামেটিক্সের মেধা আছে, তারা এখানে কিন্তু সায়েন্স অবশ্যই ভালো করতে পারবে, বা সে সায়েন্সটাকে বিবেচনা করতেই পারে। সেখানে ফিজিক্সও বাধা থাকবে না, সেখানে কেমিস্ট্রিও বাধা থাকবে না, আর ম্যাথ তো তোমার তো ওটা হচ্ছে পছন্দের সাবজেক্ট, তাহলে সেখানে তো কোনো রকম সমস্যার কথাই নেই। তাহলে আমি যেটা এবার বলতে চাইছি, ওই যে আমি প্রথমেই বলেছি, সামনের দিনে যে ভিডিওগুলো তোমাদের মাঝে আমি ছড়িয়ে দিতে চাই, সেইটা মূলত ফিজিক্স বিষয়ের উপর তৈরি হবে। তো এখন সেই ফিজিক্স পড়তে গেলে ম্যাথ বা ম্যাথামেটিক্সের কি ভূমিকা, সেটা নিয়ে আমি একটু বলতে চাইছি। ফিজিক্স সাবজেক্ট পড়তে গিয়ে সেখানে তাত্ত্বিক বিষয় অর্থাৎ থিওরিও যেমন ভালো বুঝতে হয়, থিওরিটা হচ্ছে তোমার বেস, থিওরিটাও যেমন তোমাকে পড়তে হবে, তার সঙ্গে তোমাকে অনেক 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 প্রবলেম সলভ করতে হবে, মানে তোমার সেখানে অনেক অঙ্ক করতে হবে। দেখো 9-এ ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করেছো, একদম তোমার হচ্ছে এই উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের মধ্যে যে অঙ্কগুলো আছে
তার তুলনায় কিন্তু অত্যন্ত অত্যন্ত সহজ সরল অঙ্ক। শুধু তাই নয়, শুধু অঙ্কই নয়, আরো এমন এমন তোমার হচ্ছে প্রবলেমগুলো আসবে যেটা তোমার থিওরি না জানলে হবে না, ওদিকে গণিত না জানলেও তোমার কাছে কঠিন হয়ে যাবে। আচ্ছা, গণিতের একটা অংশ পাবে, একটা শাখা পাবে, যেটা তুমি মাধ্যমিক অবধি কখনোই কল্পনাও করনি, সেইটা এখানে আসবে। তার নাম হচ্ছে তোমার কলনবিদ্যা। এই কলনবিদ্যার ধারণা তুমি কিন্তু মাধ্যমিক লেভেল পর্যন্ত পাওনি, আরো আসবে যেটা মাধ্যমিক লেভেল পর্যন্ত পাওনি। কিন্তু আমি এই কলনবিদ্যার কথা বিশেষভাবে বললাম কেন? কারণ হচ্ছে এই পদার্থবিজ্ঞানটাকে সহজ করতে গিয়ে, পদার্থবিজ্ঞানের যে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে সমস্ত আনুষঙ্গিক সাবজেক্টটা কাজে লাগে, তার মধ্যে অঙ্কের এই কলনবিদ্যাটা বিশেষ ভূমিকা পালন করে। তাহলে পরে এই কলনবিদ্যা যদি না জানা যায়, 11টা তো মুশকিল হবে যতটাই হোক না কেন, 12-এ কিন্তু ব্যাপকভাবে সেটার প্রভাব পড়বে। তাহলে পরে তোমার অঙ্কটা লাগছেই। সেই কলনবিদ্যা, সেটা তো ধরো ফিজিক্স পড়াতে ব্যাপক সময়ের প্রয়োজন হয়, সিলেবাসটা এত বড়, তার সঙ্গে এই কলনবিদ্যা যিনি ফিজিক্স পড়াবেন, ওই কলনবিদ্যা যদি আবার বিস্তারিত তোমাদের করাতে চায়, তাহলে পরে তোমার হচ্ছে তার ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। তাহলে পরে এই জন্য তোমার ম্যাথামেটিক্স সাবজেক্টটা থাকলে কলনবিদ্যাটা তোমার ওখানে হয়ে যাচ্ছে, এবং সেখানে তুমি হচ্ছে অত্যন্ত গভীরে প্রবেশ করে সেই কলনবিদ্যাটা ভালোভাবে রপ্ত করতে পারবে। তাহলে পরে এই যে তোমার অঙ্কের যে কথা বললাম, শুধু ওটাই নয়, আরো তুমি পাবে নির্ণয়ক, অর্থাৎ ডিটারমিনেশন পাবে। তারপরে তোমার হচ্ছে আরো পাবে দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম বলে একটা তোমার হচ্ছে অঙ্কের আছে, অঙ্কের একটা অধ্যায় আছে। এইগুলো আমাদের পদার্থবিজ্ঞান পড়তে গেলে অত্যন্ত অত্যন্ত প্রয়োজন হয়। তাহলে পরে তোমার অঙ্কটা কিন্তু কোনোভাবেই অবহেলা করলে চলবে না। অঙ্কটা যত ভালো পারবে, ভালো বুঝবে, ভালো জানবে, তত তোমার হচ্ছে ফিজিক্স পড়তে ততটাই সুবিধা হবে। তাহলে পরে এই যে তোমার হচ্ছে এই ফিজিক্সের প্রশ্নপত্রের যে ধারা, সেই সম্পর্কে আমি তোমাদের একটু বলছি। সেটা হলো 100 নাম্বারের মধ্যে দুটো ভাগে ভাগ হয়েছে। 70 অর্থাৎ 70 নাম্বার হচ্ছে তোমার লিখিত পরীক্ষা, আর বাকি 30 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। অর্থাৎ তাত্ত্বিক বিষয় গেল, থিওরিটিক্যাল তোমার হচ্ছে অংশ গেল 70, 70, আর 30 অর্থাৎ 30 গেল প্র্যাকটিক্যাল। তা এই যে 70 নাম্বার যেটা তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, এইটার তোমার যে প্রশ্নের যে তোমার পদ্ধতি, প্রশ্ন যেভাবে করা হয়, সেই প্রশ্নের মধ্যে যে ভাগগুলো করা হচ্ছে, সেই ভাগগুলোর মধ্যে তোমার প্রথমে থাকবে এমসিকিউ। তার জন্যে নাম্বার নির্ধারণ করা হয়েছে 14, মানে 14। আর থাকলো 4 নাম্বারের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক এক করে 4টে প্রশ্ন। তাহলে 14 আর হচ্ছে 4, 18। তারপরে তোমার এলো 2 মার্কসের 5টা থাকছে, 5 দুগুণ 10 হলো। 3 নাম্বারের প্রশ্ন থাকছে 9টা, আর
5 নাম্বারের প্রশ্ন থাকছে 3টে। এমসিকিউতে কোনো রকম বিকল্প প্রশ্ন থাকবে না, অর্থাৎ অথবা থাকবে না। 1 নাম্বারে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটায় বিকল্প থাকবে, কিন্তু সবগুলোর না, তোমার কমপক্ষে 2টোর থাকবে। 2 নাম্বারেরও যে প্রশ্নগুলো 5খানা প্রশ্ন হবে তার মধ্যে তোমার অথবা থাকবে, এবং অথবার পদ্ধতি হচ্ছে যে তুমি কখনোই এভাবে পাবে না। আগে যেরকম হয়তো ছিল যে এতগুলো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তুমি এতটা উত্তর করো, তা না। ধরো 2 নাম্বারের প্রশ্ন, একটা প্রশ্ন তোমার দেওয়া হলো, সেটা একটা সিঙ্গেল প্রশ্নই থাকলো, তার কোনো অথবা থাকলো, অর্থাৎ ওটা করতেই হবে তোমাকে, কম্পালসারি হয়ে গেল। এবার তারপরের প্রশ্ন দেখা গেল যে একটা বিকল্প থাকলো, অর্থাৎ 2টোর মধ্যে একটা তুমি লিখতে পারলে, তাহলে 5টা প্রশ্নের মধ্যে হয়তো দেখা গেল 3টের অথবা দিল আর 2টোর কোনো কিছুই দিল না, তাহলে বিষয়টা কিন্তু টাফ। তার মানে অথবা এমনও কখনো কখনো দেখা গেছে যে যেটার অর আছে, বিকল্প আছে, তুমি 2টোই পারছো, তার তো লাভ কিছু হলো না, তোমাকে তো একটা পারলে যথেষ্ট হতো। সেই জন্যে এই যে তোমার প্রশ্ন এরকম, তোমার 3 নাম্বার প্রশ্ন তো এরকম অথবা সিস্টেম, 5 নম্বর প্রশ্ন তো এরকম অথবা সিস্টেম, আর 5 নম্বর যে বলা হচ্ছে বারবার, ওখানে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু সেই 5 কিন্তু একটা প্রশ্নের উত্তরই 5 নম্বর নয়, ওই 5 নম্বর আবার ভাগ ভাগ করে যেতে হয়তো 2+3 বা তোমার 1+2+2 এইরকম আর কি ডিস্ট্রিবিউশন করা হয় তোমার প্রশ্নের গুরুত্ব অনুসারে। তা এই হচ্ছে তোমার প্রশ্নের ধারা। আর একটা কথা বলি, এই যে এমসিকিউ বলো, তারপরে তোমার অন্যান্য যে অংশের মধ্যে যে তোমার বলা হলো, এবার এটা যে কোনো চ্যাপ্টার থেকে হতে পারে, তবে তোমার যখন বইটা হাতে পাবে দেখবে যে সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে যে চ্যাপ্টার, তবে সব চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন হবে, তুমি কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবে না। হয়তো কোনো চ্যাপ্টারের নাম্বার বেশি আছে, কোনো চ্যাপ্টারের নাম্বার কম আছে, কিন্তু পড়তে তোমাকে সব চ্যাপ্টার হবেই। সেজন্য কোনো চ্যাপ্টার তুমি অর্থাৎ ডিটেলসের মধ্যে তোমাকে আসতেই হবে। তাহলে পরে এই যে সাবজেক্ট সম্পর্কে আমি বললাম, তার মধ্যে তোমাদের আবার অঙ্কের কথা একটু আসি। অঙ্কের মধ্যে যে কলন বিদ্যার কথা বলা হলো, সেই কলন বিদ্যা সম্পর্কে তোমাদের যিনি অঙ্ক করাবেন, অঙ্কের মাস্টারমশাই, সেটা স্কুল হোক বা অন্যভাবে হোক, হয়তো ওনাদের জন্য এটা সমস্যা যে হয়তো আগে অনেকেই পড়াতে চান না আগে, কিন্তু তোমাদের নিজেদের স্বার্থে বা তোমার পদার্থবিজ্ঞানটাকে সহজ এবং সুন্দর করার জন্যে, পদার্থবিজ্ঞানের উপর ইন্টারেস্ট আনার জন্যে অবশ্যই ওই মাস্টারমশাইয়ের কাছে অনুরোধ করে হোক, যেভাবেই হোক, কলন বিদ্যাটা একটু আগে শিখে নিলে তোমাদের ভালো হবে। এই যে আমি কথাটা বললাম, এই কথাটা তুমি কোনোভাবে ভুলো না, যে যখনই যে মাস্টারের কাছে তুমি পড়ো বা স্কুলের যে মাস্টার অঙ্ক করাচ্ছেন, তাদেরকে তোমাদের স্বার্থে পদার্থবিজ্ঞানটাকে সহজ করার জন্যে কলন বিদ্যাটা বা ওটার ইংরাজি শব্দ ক্যালকুলাস, তোমার কলন বিদ্যাটা বা ক্যালকুলাসটা একটু শিখে নিও, ওটা তাড়াতাড়ি শিখলে ভালো হয়। তো মানে ওখানে হয়তো তোমাদের অঙ্কের মধ্যে যখন করবে তখন তো বিস্তারিত করতে হবে, কিন্তু আমাদের ফিজিক্সে শুধু তার প্রয়োগ আছে,
সেই কলনবিদ্যার কিছু প্রয়োগ আমাদের নিতে হয়। সেই জন্য তোমার হচ্ছে আমরা প্রয়োগ নিতে গেলে তো শুধু তার সূত্রগুলো আমরা হচ্ছে এখানে প্রয়োগ করছি, কিন্তু সেটা কিভাবে কেমন করে এলো এই বৃত্তান্ত তো তোমার হচ্ছে অঙ্কের মধ্যে তোমাকে শিখতে হবে। সুতরাং ওনাদের কাছ থেকে যে প্রাথমিক তোমরা শুধু বলবে যে আপনারা শুধু আমার হচ্ছে কলনবিদ্যার প্রাথমিক অংশটুকু একটু শিখিয়ে দিন। সেই প্রাথমিক অংশ শেখাতে গেলে সেখানে ওই মাধ্যমিকে অঙ্কের মধ্যে যা যা করেছো তার উপরই হবে, সেখান থেকে আর বেশি কিছু খুব একটা দরকার পড়বে না। বুঝতে পেরেছো তো? তা সেই জন্য আমার কথা হলো যে তোমরা অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে অনুরোধ করে কলনবিদ্যার প্রাথমিক পর্যায়টুকু প্রাথমিক অংশটুকু একটু শিখে নিতে চেষ্টা করবে, তাহলে দেখবে যে এখানে সহজ হবে। আর তার প্রয়োগটা কলনবিদ্যার যে প্রয়োগ পদার্থবিজ্ঞানে কিভাবে করতে হয়, যিনি পদার্থবিজ্ঞান পড়াবেন যিনি তোমাকে সেটা বলে দেবেন যে আমি ফিজিক্সের ক্ষেত্রে কলনবিদ্যা কিভাবে অ্যাপ্লাই করি, কেন অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাইয়ের প্রয়োজনীয়তা কি। কিন্তু কলনবিদ্যার বিষয়টা শিখতে গেলে তোমার হচ্ছে ম্যাথামেটিক্স যিনি করাবেন তার কাছ থেকেই তোমাকে শিখতে হবে। আর ওই কলনবিদ্যা বাদ দিয়ে আর যে তোমার হচ্ছে ফিজিক্সের মধ্যে যে সমস্ত গণিতের যা যা অংশ আসে সেগুলো তোমার হচ্ছে অল্প বিস্তর যে প্রয়োগগুলো পাওয়া যায় সেটা তোমার এখানে হয়ে যাবে, এতে কোনো ঘাবড়ানোর কারণ নেই। তো সায়েন্স যারা পড়বে তাদের কিন্তু সর্বদাই আমি আবার বলছি, জোরের সঙ্গে বলছি, তাদের কিন্তু এই 2 বছর অত্যন্ত পরিশ্রম করতে হবে। আর এই 2 বছর যদি অত্যন্ত পরিশ্রম করো তাহলে পরে তোমার ভবিষ্যৎ আর পেছনে তাকাতে হবে না তোমার ভবিষ্যতে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই 2 বছর সায়েন্স পড়তে গিয়ে যদি এই 2 বছর বলতে 11 এবং 12 এই দুটোকে যদি তুমি অবহেলা করো, এদিকে সায়েন্স পড়ছো এদিকে তুমি অলসতায় কাটিয়ে দিচ্ছ, তুমি আরাম আয়েশের মধ্যে যাচ্ছ, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাকে কষ্ট করতে হবে। আর এই 2 বছর মাত্র যদি তুমি ব্যাপকভাবে মানে এই সাবজেক্ট মানে গুলোর উপরে অর্থাৎ সায়েন্সের উপরে মনোনিবেশ করে একটু কষ্টের মধ্য দিয়ে যদি 2 বছর কাটাও, তাহলে পরে দেখবে সামনের দিনগুলো তোমার জন্য আলো থেকে আলোকময় হতে থাকবে। বুঝতে পারলে তো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণটাই এই পড়ার বিষয়ে অর্থাৎ সামনের দিকে তুমি কিভাবে চিন্তা ভাবনা করবে সেই সম্পর্কে আমি একটু বললাম, কেবলমাত্র বললাম। তো আগামী যে ভিডিও আমি তৈরি করব সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্ভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী তাদের যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমি আলোচনা করতে চেষ্টা করব। আর আরেকবার বলে রাখি, আমি যে অংশটা যে অধ্যায় বা যা দিয়ে শুরু করব সেইটা বিস্তারিতই আমি করব, ডিটেইলস আমি করানোর চেষ্টা করব। আর তোমরা যদি তার থেকে সামান্যতম হলেও উপকারে আসে, কারণ এখন যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই সময়ে তো শুধু বাড়িতে বসে থাকাই কেবলমাত্র, যদিও মাস্টারমশাইদের কাছে যাওয়ার অনুমতি এখন হয়নি, আর যাওয়াটাও ঠিক হবে কিনা সেটা তো আমি বলতে পারবো না। তো বাড়িতে বসে বসে যদি হয়ে যায়, যদি বুঝতে পারো, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তো নেই। আর ভিডিওর মাধ্যমে যদি দেখো
তাহলে পরে পড়তে বসে বা মাস্টারমশাইয়ের সামনে বসে যেটা হয়তো করা যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন করা যাচ্ছে, হয়তো যে জায়গাটুকু বুঝতে পারলে না সেটা জানার জন্য আরেকবার বলা যেতে পারে, আরো দুবার বলা যেতে পারে, সেখানে একটু সুবিধা হয়। ওদিকটা যেমন সুবিধা হয়, আবার অসুবিধার মধ্যে যে মাস্টারমশাই পড়ানোর সময় বলে গেলেন সে তখন আমি বুঝতে পেরেছি, পরে গিয়ে আমি ভুলে গেছি, সেটা কিন্তু আর হচ্ছে পড়ার দিন ছাড়া আর তোমার কোনো জানার অবকাশ থাকলো না, ওটা কিন্তু তুমি আর বুঝতে পারলে না। কিন্তু ভিডিওর মাধ্যমে যদি তুমি দেখতে থাকো তাহলে দেখবে যেটা তো তুমি বারবার দেখতে পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে হয়তো এই দিকটা আবার সুবিধা হলেও হতে পারে। বুঝতে পারলে তো? তাহলে এটা হচ্ছে বললাম প্রথম ভিডিও, আমি দিয়ে দেবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে তোমাদের উদ্দেশ্যে সুবিধার্থে আমি এটা দিয়ে দেব। আর আগামী যে ভিডিওটা আমি তৈরি করব একদম সম্পূর্ণ সিলেবাস থেকেই শুরু হবে। ঠিক আছে, ভালো থাকো।